বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ গণহত্যা দিবস এবং 1971 সালের 25শে মার্চ এই দিনের অর্থাৎ 25শে মার্চের দিবাগত রাতে বাঙালির জন্য এক অন্ধকার রাত, কালো রাত এবং পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপরে এই রাতে ঝাঁপিয়ে পড়ে এবং সেই সূত্র ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শুরু এবং এটি স্বাধীন দেশের জন্ম। আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে এবং একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আমার ডানে রয়েছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনারা দুজনই জানেন যে আজকের দিনটি বাংলাদেশের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, একটা কালো রাত এই দিন শেষে এবং সেই সঙ্গে সময় অনেক বদলেছে। আজকে যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপনের দ্বার প্রান্তে, অনেকেই দেখছেন যে বাংলাদেশকে আবার একটা শক্তি, অশুভ শক্তি বাংলাদেশকে সেই 71-এ ফিরিয়ে নেবার বা তার পেছনে ফিরিয়ে নেবার চেষ্টা করছে। এবং আপনারা এটাও হয়তো লক্ষ্য করেছেন যে সম্প্রতি মাত্র 2-4 দিন আগেই একজন আমেরিকান কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেস একটা প্রস্তাব উত্থাপন করেছেন যে 1971 সালে যেটা হয়েছে বাংলাদেশ সেটাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সো মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি যদি শুরু করেন। জি, আমি শুরুতেই আপনাকে ধন্যবাদ, মিলন ভাইকে শুভেচ্ছা। আমি শুরুতেই সেই কালো রাত্রি 25শে মার্চ 71 সালে একেবারেই অতর্কিতভাবে বাঙালির উপরে যে হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এই ঢাকা সহ চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষকে, একেবারে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, ঘুমিয়ে থাকা মানুষকে, যেটাকে আমরা গণহত্যার কথা বলি। পৃথিবী কোনো দেশে নিজের দেশের নাগরিকদের উপর এই ধরনের হত্যাকাণ্ড, এটা আমার কাছে মনে হয় খুব বিরল একটি ঘটনা। পাকিস্তানিরা এর ফলাফল 9 মাসের মুক্তিযুদ্ধ পেয়েছে আমি বলবো না, এখনো পর্যন্ত সেই দায় তাদের বহন করতে হচ্ছে। আমি এর তীব্র ঘৃণা প্রকাশ করি এবং সেদিনে যারা শহীদ হয়েছেন, আমি শহীদের সঙ্গে তুলনা করব, মৃত মানুষ যারা শুয়েছিলেন তারা জানতেনও না যে তাদের ভাগ্যে কি আছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 25শে মার্চের কালো রাত্রি নির্ধারণ করে দিয়েছিল আগামী দিনের বাংলাদেশের মানুষের কোন দিকে যাবে। এবং সেই দিন রাত্রির পরেই সেই জিয়া রহমান 26শে মার্চের দিবাগত রাত্রে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই মহান ব্যক্তি সেই জিয়া রহমানের প্রথম আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই সেই সময় যারা তরুণ ওই কালো রাত্রে একেবারেই তার লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভের অবস্থায় ছিল, তারাও কিন্তু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে, একেবারে পালিয়ে যায় নাই কেউ এই ঢাকা শহরে এবং চট্টগ্রামে। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। বীরের জাতি বাঙালি আমার কাছে, কারণ তারা কখনোই কোনো জায়গায় মাথা নত করেনি। এই যেমন সর্বশেষ 24শে গণঅভ্যুত্থান, আমরা দেখেছি গণতন্ত্রে কতটা উজ্জীবিত, গণতন্ত্রে কতটা তারা ভালোবাসে। সেই ভালোবাসা থেকে বারবার 71 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ 54 বছরে একাধিকবার তারা গণতন্ত্র পেয়েছে, আবার গণতন্ত্র হারিয়েছে। 71 সালের যুদ্ধটা 70-এর নির্বাচন পরবর্তীতে সেই সময় নির্বাচিত নিরঙ্কুশ বিজয়ী দল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসবে, পাকিস্তান পরিচালনা করবে। কিন্তু এই সব ঘটনাগুলো আমরা মানে একটা পাকিস্তান কর্তৃপক্ষ, ওয়েস্ট পাকিস্তান যেটাকে বলা যায়, সেই ওয়েস্ট পাকিস্তান অস্ত্রের জোরে মীমাংসা চাইছিল। আর আমরা আলোচনার মধ্য দিয়ে মীমাংসা, বাঙালি জাতি যারা নিরঙ্কুশ, নির্বাচন হয়েছে তার হাতে ক্ষমতা দিবে, এখানে আইন নির্ধারণ করবে পার্লামেন্ট। কিন্তু সেই সময় যদি হিস্ট্রি আমরা
দেখি পড়ি, তারা মানে ইয়া খান একটা বদ্ধ মাতাল একটা লোক ছিল, পরবর্তীতে আমরা জেনেছি বিভিন্ন ইতিহাসে। সেই সময় যারা সামরিক কমান্ডে যারা এখানে ছিলেন তারাও খুব মানসিক সুস্থতার মধ্যে ছিলেন, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু তারা আবার এরকম ফতোয়া জারি করছে মুক্তিযুদ্ধের সময় যে আমরা সঠিকভাবে মুসলমানই না, মানে তারা নির্ধারণ করবে বাঙালি মুসলমান কি মুসলমান না। আমার কাছে মনে হয়েছে তারা সবগুলো ছিল মদ্যপ এবং মাতাল, মানে নারী আসক্তিতে, মানে এমন কোনো অপকর্ম নেই যে তারা সে সময় করে নাই। তার পাল্টা হিসাবে সেই সময় দেখেছে যেটি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে কোনো জাতি রুখে দাঁড়িয়ে স্বাধীনতা অর্জন করেছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা অন্য আশেপাশের দেশগুলো এই ধরনের হিস্ট্রি নাই। ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা তারা পেয়েছিল আলোচনার টেবিলের মধ্যে দিয়ে, কিন্তু একমাত্র বাঙালি জাতি রক্তের সিঁড়ি বেয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, স্বাধীনতা অর্জন করেছিল, গণতন্ত্র তারা মুক্ত করেছিল। সেই মুক্তির মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে পরবর্তী সময়ে কখনো হোঁচট খেয়েছে, কখনো ধরেন দুর্ভিক্ষ, যেটা শুরুতে আমরা দেখেছি, নির্বিচারে মানুষ হত্যা দেখেছি, রক্ষী বাহিনী দেখেছি, অপশাসন দেখেছি। কিন্তু পরবর্তীতে কিন্তু সমৃদ্ধিশালী বাংলাদেশ, মুজিবের আমলের যে বাংলাদেশ ব্যর্থতায় মানে পরিপূর্ণতা, শহীদ জিয়া রহমানের বাংলাদেশ পরিপূর্ণ গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, তার ধারাবাহিকতা আবার আমরা হোঁচট খাইছি হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক স্বৈরাচার, 9 বছর আমরা হারিয়েছি। সর্বশেষ 16-17 বছর শেখ হাসিনার যে একদলীয় নির্মম শাসন, গুম খুন, 60 লক্ষ আসামি, মামলা, শত শত মানে নিখোঁজ, সেটাকে আমরা পেরিয়ে সম্ভাবনাময় একটি নির্বাচন, গত নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের প্রত্যাশার যে সরকার, সেই সরকারের মধ্য দিয়ে আমরা অতীতের যে ত্রুটি ভুল এটা পিছনে ফেলে একটি সম্ভাবনার দিকে এগিয়ে যাবে জাতি, এটা আমি মনে করি। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার গোলাম সরোয়ার মিলন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক জিলুর ভাই, আপনাকে এবং আমার এক সময় খুব কাছের সজ্জন সহকর্মী আমাদের প্রিয় দুদুর এবং অগণিত দর্শক শ্রোতাকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। যদিও ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ আমরা কাটানোর পূর্বেই আমাদেরকে মনে করতে হচ্ছে সেই ইতিহাসের, সেই 1971-এর 25শে মার্চ গণহত্যা দিবসের কথা, যেটা খুব সুন্দরভাবে দুদু বলে গেল। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। তো অপারেশন সার্চলাইট নামে যে অপারেশন হয়েছিল, নিরীহ জাতির, ঘুমন্ত জাতির উপর যেভাবে পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সে মানে আমি বলবো যে এই প্রজন্মে ওরা দেখে নাই, কিন্তু তারা নিশ্চয়ই জানে এবং নির্মোহভাবে ইতিহাসটা জানা দরকার। কারণ এই 25শে মার্চের কালো অধ্যায়ের এই মার্চ মাসে আপনারা জানেন যে এখানে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। আমরা আলোচনা পর্যালোচনা তাকে নিয়ে অনেক থাকতে পারে, শাসক শেখ মুজিবের সমালোচনা থাকতে পারে, অস্বীকার করার উপায় নেই তিনি সেদিন জাতিকে প্রস্তুত করেছিলেন একটা স্বাধীনতা সংগ্রামের জন্য। আবার এটাও সত্যি, এই 25শে রাত্রে, কালো রাত্রে যখন অপারেশন সার্চলাইট শুরু হলো, তিনি, আমি বলবো আমার ভাষায়, তিনি আত্মসমর্পণ করেছিলেন। হয়তো সেটার পক্ষে যারা যুক্তি থাকতে পারে, কিন্তু সেদিন একজন অকুতোভয় অখ্যাত একজন মেজর শহীদ জিয়া সেদিন ঘোষণা করেছিলেন যে আই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগে কিন্তু তিনি নিজেকে বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা সেটা করেছিলেন, এটাও আগে করেছিলেন, কিন্তু এটাই ছিল লাস্ট ফাইনাল। এবং আমি নিজ কানে এটা শুনেছি। আমি বললাম তো, আমি দর্শক আমার দেখেন এখন গায়ের রুম দাঁড়িয়ে গেছে, যেহেতু ইতিহাসের সাক্ষী
আমি 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে না পারলেও দশম শ্রেণীর ছাত্র ছিলাম বিধায়, কিন্তু আপনি জানেন আমার আপন মামা শাহ বুরহানুদ্দিন রোকন জাহাঙ্গীরনগরের যিনি ছিলেন, তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আমি সেদিন চেষ্টা করেছিলাম তার সাথে যাওয়ার, যাওয়ার আমার ওপারে যাওয়ার সুযোগ হয় নাই, এপারে থেকে মুক্তিযুদ্ধকে যতটুকু সহযোগিতা করার একজন ছাত্র হিসাবে সেদিন আমি করেছি। আমি প্রসঙ্গে আসছি, কথা হচ্ছে যে এই কথাটি বললাম এই কারণে যে এই যে 71-এর এই যে গণহত্যা, সেই গণহত্যার মাধ্যমে আমরা যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া দিয়েছিলেন, এবং এই ইতিহাসকে আজকে যারা এই দেখেন 55 বছরে কিন্তু বাংলাদেশটা এক একজনের মতো করে ইতিহাসটা করেছে। এখন মূল প্রশ্ন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, চেতনা, যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সেটা রক্ষা করবার এখন একমাত্র দায়িত্ব মানে রাজনৈতিক দল এবং শক্তি হিসেবে বিএনপির উপর এসে পড়তেছে ঐতিহাসিকভাবে। যখন আওয়ামী লীগ তার অ্যাক্টিভিটিস সাসপেন্ডেড অথবা তারা দৃশ্যমান নয় এই পরিস্থিতিতে, এবং এটা অনেকেই মনে করেন যে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিএনপি আসলে কতটা সক্ষম এবং কতটা দৃঢ় প্রতিজ্ঞ। জি, আপনি যথাযথ প্রশ্নটা করেছেন। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে একটি কথা বলতে চাই যে আজকের আমাদের দায়িত্ব হলো ইতিহাসকে সম্মান করা এবং সত্যকে ধারণ করা, যে সত্য ইতিহাসটা কী, কারণ এটা তো যার যার মতো করে বিকৃত হয়েছে, এবং সঠিক গৌরবময় ইতিহাসকে যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে না ধরি তাহলে এটা কিন্তু আঁকাবাঁকা পথের, চোরাগলি পথে এটা চলতে থাকবে। তাই স্বাধীনতা চেতনার যে আকাঙ্ক্ষা, যে আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্রের জন্য যে মুক্তিযুদ্ধটা আমরা করেছিলাম, এটা 54 বছরে যার যার মতো করে করেছে। কিন্তু এইবার যেহেতু বিএনপি, বিশেষ করে তারেক রহমান সাহেব রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদ হতে চাই তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের সবচেয়ে বড় 54 বছরের ব্যর্থতা ছিল যে একটি অসহিষ্ণু একটা অসুস্থ একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এসেছি। তারেক রহমান সাহেবকে দেখছি যে উনি একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার চেষ্টা করছেন। ওনাকে সাধুবাদ জানাতে চাই, এবং এটা দেখার পালা উনি এটা কতটুকু উনি এটাকে নিয়ে যেতে পারবেন। উনি যদি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো যদি গণমানুষের নেতা হতে চাচ্ছেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, উনি কোনো প্রোটোকল নিচ্ছেন না। উনি যদিও এখানে নিরাপত্তার ইস্যুটা আছে, সেদিকে খেয়াল রেখে তাকে বড় ইস্যু, এবং এইটা এই কারণে আমি সতর্ক করতে চাই, তার এই গণমানুষের কাছে তার যে আত্মপ্রকাশ, এটা করতে গিয়ে তাকেও কিংবা রাষ্ট্রকেও আজকে সাবধান হতে হবে। সেটা আমরা অতীতে রাষ্ট্রনায়কদের হত্যার মধ্য দিয়ে আমরা দেখেছি। সেই জন্য আমরা স্বাধীনতার চেতনাকে বিভক্তির জন্য না, আপনি যেটা বললেন, এই বিএনপি সরকার, এই প্রধানমন্ত্রীকে কিন্তু সেই জায়গাটায় আজকে জাতিকে একটা রিকনসিলিয়েশনের জায়গায়, আমি বারবার আপনার এখানে বলেছি, যদি আনা না যায় বিরাট চ্যালেঞ্জ। কারণ আজকে কিন্তু এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য বলেন, মিস ইনফরমেশন বলেন, এই যে দিয়ে তারা বলতেছে যে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব বিভিন্ন কথা দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রকে, এই শর্ত মানবে। আমি এগুলি বিশ্বাস করতে চাই না। এটা বিশ্বাস করতে চাই তিনি একটা ইনক্লুসিভ সোসাইটি, একটি ইনক্লুসিভ একটি গণতন্ত্র, একটা ইনক্লুসিভ একটি আগামী নির্বাচন, 5 বছর পরে যে নির্বাচন হবে এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের হবে, এর পূর্বে সেই পরিবেশটা তৈরি করা। যদিও এখানে সেদিন দেখলাম যে এনসিপির জনক নেতা বলছিলেন, আমি নাম নাই বললাম, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া ভুল করেছিলেন, যে যেদিন আওয়ামী লীগকে আসার জন্য সুযোগ করে দিয়েছে তার কয়েকদিন পরে তার মৃত্যু হয়েছে। শেখ হাসিনা সে তার যেখানে আসছিলেন, ফিরে আসছিলেন, তার কয়েকদিন পর মৃত্যু হয়েছে। এটা আমাদের ইতিহাস থেকে মাথায় রাখতে হবে। তারপর আমরা মনে করি আওয়ামী লীগ আজকে একটা পতিত সরকার, তারপরও এরা যারা নাকি অন্যায় করেছে, লুণ্ঠন করেছে, হত্যা করেছে, এদের বিচার করে সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদেরকে একটা প্রসেসের মধ্যে রিকনসিলিয়েশনের মাধ্যমে এদেরকে রাজনীতিতে করার সুযোগ দিলে হয়তো আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হতে পারি। মিস্টার দুধ, এই জায়গায় আপনি আপনার মতামত রাখতে পারেন। একই সঙ্গে যে প্রশ্নটা আমি করেছিলাম যে এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা, এবং বিএনপি চ্যালেঞ্জ আসলে কিভাবে মোকাবেলা করবে, কতটা দৃঢ় প্রতিজ্ঞ, এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই মুহূর্তে
বাংলাদেশে ৭১ বিরোধী শক্তি বেশ শক্তিমান হয়ে উঠছে এবং ক্রমশ শক্তিমান হয়ে উঠছে বলে সাধারণভাবে একটা পারসেপশন তৈরি হয়েছে। এবং আমরা 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকালো ফলাফল যদি আমরা দেখি একই, তারা কতটা আসন পেয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তারা সারা দেশে যে পরিমাণ ভোট পেয়েছে এবং বিভিন্ন জায়গায় ইউনিয়ন লেভেলে যে পরিমাণ ভোট পেয়েছে সেটা খুবই আশঙ্কার কথা, অনেকে মনে করে। অ্যালার্মিং, রাইট। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না। আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন তার আগে আমি ছোট্ট করে একটু মিলন ভাইয়ের প্রসঙ্গে আসি। যেমন প্রথম স্বাধীনতার ঘোষণা, দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা, আমি যে দ্বিতীয়টাকে হাইলাইট করি তাহলে প্রথমটা গুরুত্বপূর্ণ মনে করি না। প্রথমটা গুরুত্বপূর্ণ এই কারণেই তিনি স্বইচ্ছায় সদ উদ্যোগে নিজস্বভাবে যে কথাটা বললেন আমি সেটা নিচ্ছি না। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা আছে সেইটা আমি গ্রহণ করছি। এর থেকে মানে যেই এই আলোচনা আসুক না তার মানসিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা, মানসিক সমর্থন এটা মনে হয়েছে। আমি প্রথমটা গ্রহণের পক্ষে। দ্বিতীয় যখন সই করে না বিয়ের, এটা দ্বিতীয় বিয়ে, আর প্রথমটা সই করে প্রথম বিয়ে। তো দ্বিতীয় বিয়ের আগে প্রথমটা স্বীকার করতে হয়। এই জায়গাটাই বলি শহীদ জিয়া রহমানই স্বাধীনতার ঘোষক, প্রস্তুতকারী শেখ মুজিব হতে পারেন, কিন্তু স্বাধীনতার ঘোষক একজনই। যে চ্যালেঞ্জের কথা বললেন সেটি অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে অর্থনৈতিক আইন শৃঙ্খলা, একটা বিশাল অংশ 40-50 লক্ষের অধিক সক্ষম যুবক বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপার আছে। তো এই সব মিলে ছোট্ট একটা শব্দ মব বলে একটা জিনিস তৈরি হয়েছে। অর্থাৎ কাউকে আপনি কোনোভাবে দখল করতে চান, কোনো কিছু একটা কিছু বানিয়ে দিলেন। উত্তরায় যে মার্কেট ভাঙা হয়েছে, কারা করছে এটা? সোশ্যাল মিডিয়ায় আপনি সুস্থ একটি কথা বলবেন, কোনো কারণে যদি একটি বিশেষ রাজনৈতিক দলের বিপক্ষে যায় তাহলে সে যে অশ্লীলভাবে আক্রমণ করবে এটা ভয়াবহ। আপনি তাদের ভোটের কথা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়েছে, তারা বিরোধী দল হওয়ার জন্যে এবার প্রস্তুত ছিল না, প্রস্তুত ছিল সরকার গঠনের জন্যে। তো সেই সরকার গঠনের মানে আকাঙ্ক্ষাটা, অর্থাৎ সেটি জায়গায় যদি না যায় তাহলে ইলেকশনের দরকার নাই। কারণ কি, ইলেকশন ছাড়াই 6টা 7টা মিনিস্ট্রি তারা দখল করেছিল। পুরা শিক্ষা প্রতিষ্ঠানে যত ভাইস চ্যান্সেলর ছিল সবগুলো তাদের। এই যে সরকার, তারা জানে নর্মাল স্বাভাবিক ভোট হলে তারা ক্ষমতায় আসবে না। যদি ক্ষমতায় না আসে তাহলে এবারে এই কর্তৃত্ব তাদের ছাড়তে হবে, এবং ছাড়তে হয়েছে। এখন তারা ভিন্নভাবে, ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে, এই আমি অন্ধকারের শক্তি বলি এটাকে, এরা ৭১ মুক্তিযুদ্ধের কথা তুললেন। তখন যে দেশটি চায় নাই, বাংলাদেশ চায় নাই, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চাইছে। তারা এখন বাংলাদেশটাকে নির্বাচনে হোক যে কোনোভাবে হোক দখল করতে চায়, সেই শক্তি। কিন্তু সেটি এখন না পাওয়ার কারণে ভবিষ্যতে এই শক্তিটা অন্যভাবে আসতে পারে। যেমন অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বললাম, এখন ইরান এবং আমেরিকার যুদ্ধের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি দেশের অবস্থা বোঝা যাবে। বিভিন্ন তেলের যে পাম্পগুলো আছে সেখানে আপনার গাড়ি, মোটরসাইকেল লাইনের যে বসে, তেল সর্বক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণ করে। এটার সঙ্গে আপনার সব কিছু, আমাদের দেশে শুধু না সারা বিশ্বে কিন্তু সব কিছুর দাম বাড়া শুরু করেছে, তেলের দাম তো বাড়ছেই। সেই জন্য এই একটা জায়গায় বর্তমান সরকার খুবই বিব্রতকর অবস্থা মোকাবেলা করছে। যতদূর সম্ভব মানুষের স্বস্তি বিএনপির কাছে তারা প্রত্যাশা করবে। এবং বিএনপির সরকার প্রধান হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে বর্তমান প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের মধ্যে সরাসরি গিয়ে, যেটা মিলন ভাই বলেছে যে তার নিরাপত্তার যে ঝুঁকি, হ্যাঁ বাংলাদেশ না, এই উপমহাদেশে এই ঝুঁকির ব্যাপারটা ছিল। যেমন মিস্টার গান্ধী, রাজীব গান্ধী মানে ইন্ডিয়ার ক্ষেত্রে, আমি যদি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কায়, হ্যাঁ। তো আমার দেশেও শেখ মুজিবুর রহমান সাহেব, শহীদ জিয়া রহমান সাহেব মারা গেছেন। তো সেই জন্যে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে আপনার যে ঘটনাগুলো, এমনকি ওই যে পাকিস্তানের বেনজির ভুট্টো, হ্যাঁ বেনজির ভুট্টো, সেই জন্যে এর থাকলেও রাজনীতিবিদরা সাধারণত বিচ্ছিন্ন থাকা
প্রয়োজন বোধ মানে এটাকে ঝুঁকি মনে করে বা মনে করে তার পিছনে পড়ে যাওয়া, যে কোনোভাবে তারা মানুষের কাছে যেতে চায়, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা মবের কথা বললাম, এই জায়গাটায় যদি আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রীও বলেছেন যে এটার শক্ত হাতে দমন করা হবে। দমন করা হবে আর দমন করা হয়েছে, এটা পার্থক্য আছে। আমি বিএনপির একজন মানে 40-45 বছরের কর্মী হিসেবে বলতে চাই, এটা অন্যান্য কাজের থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের রক্ষা করতে হবে। এটা সব মানুষ চায়, সব দল চায়। কারণ হাসিনা যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাটা মানে দিয়ে গেছে আমাদের, সেটাকে আমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কর্মসংস্থান চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এগুলো মোকাবেলা করার জন্যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এটা ভাবা যায়নি কখনো যে ফ্যামিলি কার্ডের মধ্য থেকে একটি নারী, সাধারণত নারীর হাতে কোনো অর্থ গেলে সংসারই সেটা কাজে লাগে। মাসে মাসে 2,500 টাকা দিলে অনেক পরিবার ন্যূনতম তার প্রয়োজন, ন্যূনতম বলছে আমি, যে সেই ন্যূনতম অবস্থার কখনো কখনো কাজের সংস্থান থাকে না আমাদের ক্ষেত্রে। এটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর উচ্চবিত্তরা তো এটা ধারণাই করতে পারে না। এই জায়গায় আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। ফ্যামিলি কার্ড, কৃষক যারা আমাদের খাদ্য যোগানদাতা, তাদের বিষয়টি তিনি ভেবেছেন। স্বাস্থ্যের ব্যাপারে, হ্যাঁ, আমাদের হাসপাতাল বিভিন্ন জায়গায় আছে, বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রতীকী অর্থের রয়েছে, বাস্তবে দেখা যায় অনেক জায়গায় এটা পাওয়া যায় না। তবু আমি মনে করি এই দেশে চিকিৎসা ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ধন্যবাদ দিই, নানান অসুবিধার মধ্যে কাজ করছেন, কিন্তু আলাদা করে যখন সরকার এই বিষয়টি নিয়েছেন মাথার মধ্যে, তখন এটা মানে করতে হবে। যেমন মিলন ভাই আরেকটা কথা বলেছেন, এটা আমার কাছে মনে হয় একটুখানি যে ভারতের মুসলেখা দিয়ে তিনি এসছেন, এটা সোশ্যাল মিডিয়ার কথা। সোশ্যাল মিডিয়ার 95% কথা হচ্ছে একেবারে অপপ্রচার। আমার কাছে মনে হয়, সরি মিলন ভাই, আমার বক্তব্য না, এটা আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি। অপকথা যখন আপনি প্রকাশ্যে একটি দায়িত্বশীল নেতা বলবে, তার মানে সে এটা দিয়ে মানুষের কাছে আবার সে অপকথাটাই উচ্চ মাত্রায় নিয়ে আসছে। যেমন উনি মুসলেখা দিয়ে গিয়েছিলেন দেশ থেকে, মানে তারেক সাহেব, সেই লোকটি আজকে যে তাকে জীবন সংঘার, এই যে লেফটেন্যান্ট জেনারেল আজকে গ্রেফতার হয়েছেন, যে গণতন্ত্রের হত্যাকারী নেয়া, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছিল, তারেক সাহেব আজকে যিনি প্রধানমন্ত্রী, তাকে হত্যা করতে উদ্দেশ্যে যেসব ছবি এখন প্রকাশ পাচ্ছে, তখনও পাইছে সেই লোকটিকে যে আজকে আমি খুব, এবং তিনি তো একটু দুঃসম্পর্কের আত্মীয়, রাইট, আত্মীয় বটে। মানে এই যে 17 কি বলে 111 তো ভিতরের লোকরাই করেছিল, উনি 9 ডিভিশনের সেই সময় প্রধান ছিলেন। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে খারাপ কথার থেকে ভালো কথায় যাব কি করে, মানুষকে আশ্বস্ত করব কি করে, আস্থায় নেব কি করে, আমার মনে হয় সেটা তারেক রহমান সাহেব সুন্দরভাবে এ পর্যন্ত কাজ করেছে। জি, আমি দুদু সাহেবের কথার সাথে দ্বিমত করব না। মেসেজটা হলো যে তাকে আমরা একজন আমাদের এই প্রজন্মের তারেক রহমান আজকে সফলতার সাথে কাজ করুক, তার বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না হয়, অপতথ্য এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলি আসছে এগুলিকে মোকাবেলা করা, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে ষড়যন্ত্র তো হচ্ছেই, আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি, কারণ আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন, আমার হয়তো রাজনৈতিক অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া থেকে দীক্ষা নিয়েছি, আমি মাওলানা ভাসানী রাজনীতি করেছি, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বেই আমি সেদিন ছাত্র সংগঠন করেছি, এটা আমার রক্তে গ্রথিত। সুতরাং আমাদের ভিতর আজকে আপনার এখানেই এই আওয়ামী লীগের সময় আপনি রেকর্ড করে দেখবেন যে আমি তখন সে আওয়ামী লীগের যখন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা হতো, আমি বলেছিলাম যে তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে। আপনার এখানে বলেছিলাম, আমার সেইটা মনে নেই কত নম্বর সংখ্যা। অর্থাৎ আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে শুধু এইটুকু বলতে চাই যে চ্যালেঞ্জের কথাগুলি আপনি বললেন। দেখেন, এই যে আমরা যে কথাটা বলছি, এই যে আমরা ভারতকে, আধিপত্যবাদকে কিংবা সোশ্যাল মিডিয়াকে যতই দোষারোপ করি, আজকে
এই যে যারা নাকি ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখনও তারা ক্ষমতার দ্বার প্রান্তে না হলেও তারা বিরোধী দলে কয়টা ৭২টা ৭০টা সিট আছে তাদের, যদি জোট হিসাবেই করা হয়। এটা ঠিক আছে, জনগণ দিয়েছে। এবং মিস্টার দুদু যেটা বলছেন অন্ধকারের শক্তি, অন্ধকারের শক্তি, তাদের এবং একদম সুপ্ত শক্তি, যে কোনো কিছু গুপ্ত সুপ্ত যে কোনো কিছু করবার সক্ষমতা। এরা যে এদেরকে আজকে চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় জিনিসটা হলো যে এরা যেভাবে বিকশিত হচ্ছে, সেই কারণেই কিন্তু আমার এই কথাটা চর্বিত চর্বণের মতো আবার বলতে হয় যে ত্রিভুজের ৩ বাহু, মানে তৃতীয় বাহু পক্ষে 2 বাহু এক থাকলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কথাটা জ্যামিতিতে আপনারা পড়ে আসছে। আজকে আওয়ামী লীগকে যতই আমরা গালি দিই, যতই আমরা আওয়ামী বিরোধী, কারণ অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স আমার রক্তে প্রবাহিত, দুদু সাহেবেরও তাই, কিন্তু তারপর আমরা আওয়ামী লীগকে কেন চাই? আমরা এই কারণে চাই যে একটা ওই অন্ধকারের শক্তি যেন মাথা না করে কি হবে। আজকে দেখেন, দেশটা কিন্তু আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি ছিল। অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতিটা নেতৃত্ব দিত শহীদ জিয়ার কিংবা বিএনপি একটা বড় দল হিসেবে তারাই দিত। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আজকে যে শক্তিটা আজকে জেগে উঠছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের জন্য কিন্তু শুভই নয়। আমাদের চ্যালেঞ্জ আজকে যেটা বললো, এবং যারা কোনো ব্যাকরণ মানে না, ব্যাকরণ কোনো মানে না, এবং তারা এখন তো ক্ষমা চায়নি। যদি ক্ষমাও চাইতো তাও একটা মানুষ ভাবতো, ইভেন আপনি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, ক্ষমা চাইলেও যদি বুঝতাম মানে ঠিক আছে তারা ক্ষমা চেয়েছে, অনুতপ্ত এই প্রজন্ম, তারা বলবে যে আমাদের প্রজন্ম তো আমরা করি নাই। এইসব প্রশ্ন অনেক আছে। যেহেতু সময় কম, আমি সংক্ষেপে বলে যাই। এই চ্যালেঞ্জের কথা সেটা বলছে যে আমি একজন গার্মেন্টসের উদ্যোক্তা হিসাবে, দেখেন গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেছে এই যে ইনু সরকারের সময়। এই সরকার, আমি বলবো যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়ে অনেক কথা হয়, আমি একে সাধুবাদ জানাতে চাই গভর্নর সাহেবকে। আপনার এই টকশোতে আমি দেখেছি অনেকে সমালোচনা, আরে একটা লোক আসলো শুধু ব্যাংকার হতেই হবে, সে যদি একটা ভালো পারফর্ম করে কয়টা মাস যাক, 6 মাস যাক, তারপর বোঝা যাবে। এমনও তো হতে পারে সে আজকে যে বাংলাদেশের যে নীতি সহায়তা দিচ্ছে, এটা দিয়ে আজকে সিক ফ্যাক্টরিগুলি দ্বারা হয়ে যেতে পারে, কিংবা আজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এবং আজকে আমাদের আইন শৃঙ্খলা একটা বিরাট চ্যালেঞ্জ, এইটাকে আজকে নিশ্চয়ই করতে পারবেন। এর পাশাপাশি অর্থনীতিটা বিরাট চ্যালেঞ্জ, যেটা সে কিছুটা আর বলে গেছে, ইরান যুদ্ধের কারণে তেলের ব্যাপার আছে, এবং ভূ রাজনীতি, এইসবকে মাথায় রেখে আমি যেটা পরিশেষে বলতে চাই যে আমাদের এই স্বাধীনতা দিবসে আজকে যেটা গণহত্যায় আমাদেরকে থেকে যে 24-এর গণঅভ্যুত্থান, আমরা এই নতুন প্রজন্মকে আমরা এই ৭১ আমাদের অস্তিত্ব পরিচয় এবং গণঅভ্যুত্থানের এই যে সমসাময়িক যে শক্তি, জুলাই শক্তি যেটা, এটা এবং ভবিষ্যতের বাংলাদেশ, এই দুইটার সমন্বয়ে আমরা একটা রাষ্ট্র এবং সমাজকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যে একটা ন্যায়ভিত্তিক সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা তারেক রহমান সাহেব বলেছেন। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন, আগামীতে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, ইনক্লুসিভ, যে কথাটা বলেছি, ইনক্লুসিভ সোসাইটি, এবং একটা নৈতিক সমাজ। তারেক রহমান সাহেব বলেছে ইনসাফ কায়েম করার কথা, আমরা আমাদের দলের থেকেও আমরা ইনসাফের কথা বলি। সুতরাং মেসেজটা এইটাই যে স্বাধীনতা শুধু রাজনৈতিকভাবে স্বাধীনতার কথা বললে হবে না, এটা রূপান্তরের জায়গায় আসতে হবে। সেটা হলো আমাদের সামাজিক এবং নৈতিক রূপান্তর, এবং এইটা তারেক রহমান সাহেবকে দিয়ে সম্ভব। এই কারণে আমি যেটা আমার কাছে মনে হয়, যদিও আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি আশাবাদী হতে চাই এই কারণে যে আজকে তিনি যেভাবে সাজিয়েছেন, যদিও তার যে মন্ত্রিসভা করেছে কয়েকজনের ব্যাপারে বিতর্ক থাকলেও আমারও আছে, আমি সেই কথা আজকে বলতে চাই না, কিন্তু আশাবাদী হতে চাই। এবং সে একটা কথা ভালো বলছে, 6 মাস পর পর উনি এর মূল্যায়ন করবেন, জনগণও দেখতে চায়। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে চাই, এবং আমরা যেই স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছিলাম, এটা হয়নি, এইবার সেটা হবে, এটাই দেখতে চাই। এবং আমরা সেই আশায় আগামী দিনের পথ চলে। এবং লাস্ট কথাটা হলো এই যে এই জুলাই যে তরুণরা, এদের ভিতর যে একটা দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স কিংবা রিপাবলিক ইত্যাদি ইত্যাদি, যে এইটার থেকে নির্মোহ স্বাধীনতা মেসেজটা আমার মনে হয় তারা পাচ্ছে। এবং তারা যে অন্ধকারের শক্তির কথা দুদু বলল, কিংবা আমি বলতে চাই সুপ্ত শক্তি, গুপ্ত শক্তি, যেভাবেই ঠিক আছে তারা রাজনীতি করতেছে করুক, কিন্তু এই যে তারা এগিয়েছে, এটা আমরা যারা মধ্যপন্থী রাজনীতি করি, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমি বলবো আজকে আমরা জনগণকে সেভাবেই করতে পারি। তারা কিন্তু তাদের পলিটিক্যাল ইকোনমি, তাদের ব্যাংক আছে, তাদের বিমা আছে, কোচিং সেন্টার আছে, শুধু তারা কর্মীদেরকে যেভাবে লালন পালন করতে পারে। আজকে বিএনপির আমি লাস্ট বাট নট লিস্ট,
বিএনপি আজকে শক্তভাবে তার নিজের দলের কর্মীকে, যেটা এখন দৃশ্যমান না, চাঁদাবাজি দখলবাজি সহ এক জায়গায় তারেক রহমান সাহেব আমি মনে করবো এখন পর্যন্ত সফল। এখন কিন্তু আমি আজকেও আমার এলাকা থেকে আসছি, এটা কিন্তু আমার এলাকা থেকে শুনছি যে এখন সেইভাবে 5ই আগস্টের পর যেটা হয়েছিল এখন সেটা হচ্ছে না। এটা একটা ভালো দিক, এই জিনিসটা যেন বজায় থাকে। মিস্টার দুধ, আমি মিস্টার মিলনের কথা সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই এবং আপনার কথা সূত্র ধরে আপনি ইকোনমিক ক্রাইসিসের কথা বলেছেন, গালফ ওয়ারের কারণে যে চ্যালেঞ্জেস সেটার কথা উল্লেখ করেছেন, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবগুলি রাইটলি আপনি পয়েন্ট আউট করেছেন। কিন্তু পলিটিক্যাল ক্রাইসিস এবং পলিটিক্যাল ক্রাইসিস থাকলে বাকি ক্রাইসিস মোকাবেলা করেও কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এবং যেটা আপনাদের দুজনের কথা এবং আমিও মনে করি যে অপোজিশনে এখন যারা এসছে তারা আপনার ভাষায় অন্ধকারের শক্তি এবং অন্ধকারে যে কোনো কিছু করা সম্ভব এবং তারা পার্লামেন্টে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ নাম্বার অফ সিটস নিয়ে আছেন এবং পার্লামেন্টের বাইরেও আমরা জানি যে তারা যথেষ্ট মানে সামর্থ্যবান যে কোনো কিছু করবার জন্যে। এই শক্তিটা এবং আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, ডিপ রুটেড পলিটিক্যাল পার্টিস, তাদের বিরুদ্ধে হাজারটা সমালোচনা আছে এবং যারা যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের অ্যাক্টিভিটিস ব্যান করেছেন সেটার এক ধরনের যুক্তিগত হয়তো অনেকে দাঁড়ও করাতে পারেন। নেতাদের বিরুদ্ধে বিচার হচ্ছে এবং বিচারও আমরা চাই, অপরাধীদের বিচার আমরা প্রত্যেকেই চাই। কিন্তু একটা রাজনৈতিক দলকে বা রাজনৈতিক শক্তিকে, যেখানে আবার জামায়াত ইসলামীর মতো দল রাজনীতি করতে পারছে, এটাকে আপনি কতদিন ব্যান করে রাখতে পারবেন? এখন ব্যানটা করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি সেটা তুলতে চাইলে বিএনপির এক ধরনের ঝুঁকি আছে ডোমেস্টিক পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, যে অনেকে সেটা সমালোচনা করবেন। আবার না তুললেও বিএনপি কতটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চায়, কতটা ডেমোক্রেটিক পলিটিক্স করতে চায়, সেটা নিয়ে একটা প্রশ্ন তুলবার সুযোগ আছে। তো আমি এই জায়গায় আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই সমস্যার আসলে সমাধানটা কিভাবে করা সম্ভব হবে? খুব সহজ। আমার দৃষ্টিতে আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি গণতন্ত্রের রাস্তায় হাঁটলেন। আর আপনি যদি নিষিদ্ধের রাজনীতির দিকে পরিচয়, তো মানুষের অধিকার নিয়ে যে সেই জিনিসটা আপনি আইনের বাইরে নিয়ে গেলেন আমার বিবেচনায়। আওয়ামী লীগ যেটা করেছে এবং তার জন্য যে শাস্তিটা, সেই শাস্তিটা জনগণ কর্তৃক যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এটা সেই সময়ের গত সরকারে নিষিদ্ধ করছে, ওই সরকারকেও দোষারোপ করা যাবে না। আওয়ামী লীগই যে মানে মানুষের 3টা নির্বাচনকে ভুয়া নির্বাচন, মানে নির্বাচন নামে যে তামাশা করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হয়েছে মানুষের অধিকারের আদায়ের জন্যে, সে অধিকারকে কেড়ে নিয়ে আসলে মিনিমাম সে ভোটিং রাইটটা তার ছিল না। আওয়ামী লীগ যে জায়গায় মানে দেশকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, আমি যদি শুরুর দিকে যে রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, এই আলোচনায় যদি নাও যায়, কিন্তু গত 3টি পিরিয়ডে অর্থাৎ মানে 14, 18 এবং 24-এর যে নির্বাচন, এই সময়টার কথা ধরি, তাহলে এটা পরিষ্কারভাবে আমরা বলতে পারি আওয়ামী লীগ যে ফাঁদ তৈরি করেছিল সেই ফাঁদে সে নিজে পড়ছে। কিন্তু আমাদের দায়িত্বটা কি? অন্যায়ের বিচার করা। আপনি একটা দলকে নিষিদ্ধ করেছেন আরেকটি দলের সুবিধা দেওয়ার জন্যে না আরেকটি দলকে ঠেকানোর জন্যে, এই প্রশ্নটা এখানে অবান্তর। এই দলগতভাবে তারা এটা করছে কিনা, আমি যে এটা সেই জিনিসটা আপনাকে সামনে নিয়ে আসতে হবে। আর গত সরকারটা অন্তর্বর্তীকালীন একটা মানে নির্বাচন পরিচালনকারী একটি শক্তি, কিছু মৌলিক সিদ্ধান্ত তারা নিয়েছে সংস্কারের কথা বলে, সেই জিনিসটা এখন মানে বিএনপি সরকারের উপর বা বিএনপি পিরিয়ডের উপর, এটা আমার মনে হয় পূর্ণ বিবেচনা, পূর্ণ চিন্তা করা। অর্থাৎ তারা যদি নির্বাচন করতে হয়তো 5টা সিটও পেত না, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করে রাখবো, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা মোহ তৈরি হতে থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমি 71-এর গণহত্যা আর 24-এর গণহত্যা এটা 2400, 2000 কোনো অংশে ছোট না। আমাদের ছাত্র, আমাদের সন্তানদের উপরে যেভাবে নির্বাচনে গণহত্যা করেছে, অবশ্যই তার বিচার হতে হবে। এবং কিছুটা রায়ও ঘোষণা হয়েছে, শেখ হাসিনার ফাঁসির, সেটা আরো মামলা আছে, অন্যান্যদের উপর আছে। সেই বিচার নিয়ে মানে আমার কাছে মানে এটা যথাযথভাবে দ্রুততার সাথে এটা করতে হবে, দ্রুত এবং ন্যায় বিচার। কিন্তু দলগতভাবে আমি এটা
কি করব, দল পরিচালনার সুযোগ দিব কি দেব না। আপনি যেটা যেমন বললেন যে একটি দল যখন আমি নিষিদ্ধ করেই রাখবো জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে, মানে দেশের ভাবমূর্তিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। জার্মানিতে এখন নাৎসিরা রাজনীতি করতে পারে, মানে কিন্তু তাদের ওই ধরনের কোনো অস্তিত্ব নাই। মিস্টার ট্রাম্প যেদিকে যাচ্ছেন সেটাকে গণতান্ত্রিক রাজনীতি বলে অনেকে মনে করছেন না, তারপরেও তো সে ওই দেশেরই প্রেসিডেন্ট। ঠিক তেমনি আমার দেশের এই জিনিসটা ক্ষমা করবেন কি করবেন না সেটা তো সরকার নানান প্রসঙ্গ বিবেচনার পরে আমি এই জায়গাটা আমার কোনো মন্তব্য নেই। তাদের যে শাস্তি হওয়ার, আওয়ামী লীগের মতো দল, মুক্তিযুদ্ধের তার যে ভূমিকা সব কিছু কিন্তু বিতর্কহীন অবস্থায় ছিল, কিন্তু তারাই তাদের সুনাম, তাদের নেত্রী, তাদের নেতারা এটা ধ্বংস করছে। দুই হচ্ছে, আমি একে পরিষ্কার করে আমি বলি, হ্যাঁ আমি পরিষ্কার করে কথা বলি যে দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলেছে এটা নিশ্চিতভাবেই প্রথম স্বাধীনতা নিঃসন্দেহে মানে নাই। তো প্রথম স্বাধীনতা যারা মানে নাই তারা দেশই মানে নাই। এবং যারা জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময় দাঁড়ায় না, এটা তো একেবারেই তাদের বিচার হওয়া উচিত। আমি আমার স্বাধীনতার মানে জাতীয় সঙ্গীতকে আমি মানি না, বসে থাকবো, অবমাননা করব, এটা বড় মানে ঘৃণ্যতম একটি অপরাধ। আমি আমাদের মানে ছাত্রছাত্রীদের এর থেকে কি শিক্ষা নেবে তারা তো স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করবে না, কারণ ওখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সেই জন্যে এই প্রসঙ্গগুলো মানে আপনাকে গুরুত্ব সহকারে নেওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে ইতিমধ্যে যে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তারেক রহমান সাহেব মানে শুরু করার উদ্যোগ নিয়েছেন, সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন। আর চাঁদার নাম প্রসঙ্গে বিএনপিকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা হয়েছে, এর 100 ভাগের 90 না 98টাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার অধিকারীরা বিএনপি সেজে এগুলো করছে। আমার কাছে প্রমাণও আছে, আমি এটা বলতে পারি। সুস্থ রাজনৈতিক ধারা যদি আমরা ফেরত না আনতে পারি, সুস্থ রাজনৈতিক ধারা, তাহলে পরে এই গণঅভ্যুত্থান, এই নির্বাচন, এই সরকার যা কিছু আমরা অর্জন করেছি, অতীত আমাদেরকে মানে হুঁশিয়ারি দেয়, সতর্ক না হলে বিপর্যয় আসতে পারে। গোলাম সারা মিলন, খুব ছোট্ট করে প্লিজ। না, কনক্লুডিং রিমার্কসে তো শুধু এটুকু বলা যায়, আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে স্থগিত রাখা হয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়ায়, এটা আইনে যারা দোষী, কথাটা আগেও বলে গেছি, তাদের বিচার না, কিন্তু সেটা আইন দিয়ে করা হয়নি, এটা এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। আরেকটি কথা বলছি কি, ইনসাফের বাংলাদেশ করতে চাই। আওয়ামী লীগও যাতে ইনসাফ পায়, যারা অন্যায় করছে তারা, যারা অন্যায় করেন, মিথ্যা মামলা দিয়ে অনেকে বসেছিল, তারা হত্যার মামলা দিয়ে রাখছে। তো মিস্টার দুদু বললেন ন্যায় বিচার। তাহলে এই ন্যায় বিচারের প্রশ্নে বলি যে আমাদেরকে তাইলে কি করতে হবে, আগামীর বাংলাদেশকে 5টা স্তম্ভের উপর যদি আমরা দাঁড় করাতে চাই, যেমন 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং এই বর্তমান প্রজন্মের যে তরুণ প্রজন্ম, এই 4 কোটি যারা আছে, এদেরকে আমি আস্থায় নিতে চাই। এরা বিভ্রান্তিতে, বিভক্তিতে আছে, এদেরকে যদি ঐক্যবদ্ধ করে একসাথে আমরা রাখতে পারি, তাহলে আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ, একটা সচেতন এবং শক্তিশালী জাতি করতে আমরা সম্পৃক্ত হব। এটিই বড় চ্যালেঞ্জ হলো বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, এবং এটা সে করতে পারবে বলে। কারণ আজকে যারা বলছেন যে জুলাই যে তারা শপথ নেয় ইয়ের উপর কি বলে, ওই গণপরিষদের যেটা এমপি শপথ, আরেকটা শপথ, আমি মনে করি যে এটা বিএনপির অবস্থানটা ঠিক আছে, যে কারণে যে তারা ওইটা আইনগতভাবে সিদ্ধ না বলে নেয় নাই। কিন্তু এটাও বিশ্বাস করতে চাই, তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটাই করবে না, তারা যেখানে ঐক্যমত কমিশনের যেসব ব্যাপার হয়েছে সেখানে সেই সংস্কারগুলি তারা সেখানে করবেন। এটা সাধারণ মানুষ করতে চায়, তারা তাদের যে ম্যানিফেস্টোতে যেটা আছে সেটা করবে, এবং যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেই জায়গায় রাখে তারা যা করবে, এটা আমরা সেই বিশ্বাসটা করতে চাই। ইমোশনাল ব্ল্যাকমেইলিং করার একটা তাই এখন সময় আসছে ইতিহাসকে স্মরণ করে আমরা ভবিষ্যতের যাতে আমরা নির্মাণটা করি, এবং আমাদের অতীত নয়, বর্তমান নয়, অতীত প্লাস বর্তমান, এই দুটাকে এক করে আমরা আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলব, এবং তরুণদেরকে আমরা সমস্যা না দিকে সমাধানটা কিভাবে করা যায় সেই দিকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে। বাংলাদেশ অনেক দিন 54 বছরের মধ্যে আরেকটি সুযোগ পাইছে, সেটি হচ্ছে গণতন্ত্রের উপরে
ভিত্তির উপরে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য ঐক্যবদ্ধভাবে, যেটা তরুণ সমাজের কথা বললো, সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগোতে পারি এবং এক জায়গায় দাঁড়াতে পারি যে আমরা অসাধ্য সাধন করতে পারি, 24 সেটা আমাদের দেখেছে। আমি সেই পথে হাঁটার জন্য সবাইকে ঐক্য। থ্যাংক ইউ মিস্টার গোলাম সারা মিলন এবং মিস্টার শামসুজ্জামান দুদু। আমার অতিথিরা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, দুজনই ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলেছেন এবং ইনক্লুসিভ ডেমোক্রেসিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত এবং সকল মত পথ ধর্ম বর্ণ গোত্রের মানুষের অংশগ্রহণ, পিছিয়ে পড়া মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। আইনের শাসন থাকলে আসলে একটা দেশে খুব বেশি কিছু আর দরকার হয় না, অনেক সমস্যার সমাধান হয় এবং সুস্থ রাজনৈতিক ধারা যেটা আমাদের দেশে দীর্ঘকাল ধরে অনুপস্থিত। আমরা এই সরকারের কাছে চাইব, যেহেতু অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটা গণতান্ত্রিক ধারায় আমরা পুনরায় প্রবেশ করলাম, বাংলাদেশে যেন একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা হয়, নির্বাচন নিয়ে যেন আমাদের ভবিষ্যতে আর কোনো বিতর্কে লিপ্ত না হতে হয়। এই বিষয়টা যদি তারা নিশ্চিত করতে পারেন, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে সংকট বিভিন্ন সময় আমরা দেখি, এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এবং অবশ্যই আমরা চাইব যে গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, শক্তিশালী করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই দুটো বিষয় নিশ্চিত করতে পারলেও আমি মনে করি যে এই সরকারের কাছ থেকে বাংলাদেশের অন্তত 5 বছরের মেয়াদের একটা সরকারের কাছ থেকে অনেক পাওয়া হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।